পর্যায়ক্রমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। লেবাননের পাশে থাকবে তুরস্ক, বলছে এরদোয়ান। এদিকে রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। আরো জানিয়ে দেব ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ। এরপর জানিয়ে দেব ত্রাণ ও উদ্ধার কর্মীদের হত্যার অর্থ ইসরায়েল জার্মান নাৎসিদের চেয়েও নৃশংসতর। আরো থাকছে উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিস্ফোরিত মাঝ আকাশেই। এবং সর্বশেষ জানিয়ে দেব বলিভিয়ার অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের পাশে থাকবে তুরস্ক, বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার 26শে জুন তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পদ্মার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ সরিয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন এই অঞ্চলে যুদ্ধ সরিয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি যোগ করেছেন ইসলামী বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। আর এই রাষ্ট্রগুলো স্বাধীনতা ও মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ এবং রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কবে রাশিয়া যাবেন তা জানাননি উশাকোভ। তিনি তার সফরের তারিখ নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বছর নভেম্বরে মস্কো সফরে আসার কথা ছিল আব্বাসের, কিন্তু সেবার ফিলিস্তিনের কর্মকর্তাদের অনুরোধে সেই সফর স্থগিত করেছিলেন তিনি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই বর্বরতায় 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 86,000-এরও বেশি। ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম, 3 ভূখণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন রয়েছেন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ সরকার, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্যালেস্টাইনিয়ার অথরিটি পিএ নামে পরিচিত। ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে পিএকেই স্বীকৃতি দেয় বহির্বিশ্ব। একসময় গাজার উপত্যকারও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার ক্ষমতায় ছিল, কিন্তু 2006 সালের নির্বাচনে জয় হয়ে সেই সরকারকে উচ্ছেদ করে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই হামলার জবাবে সেই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অভিযান শুরুর পর থেকে সহিংসতা বেড়েছে পশ্চিম তীরেও। ইসরায়েলি পুলিশ ও ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতে নিয়মিত সহিংসতার শিকার হচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ইসরায়েলের শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ। যুদ্ধ আর সংঘাতের মধ্যেই টিকে থাকতে হয় ইসরায়েলকে, যেখানে প্রতিবেশী কোনো রাষ্ট্রই দখলদারদের বন্ধু নয়। এমন বৈরী পরিবেশে শ্রমবাজার ঠিক রাখতে হয় ইসরায়েলকে। কিন্তু গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার পর পাল্টে যায় সব হিসাব নিকাশ। ওই সময় বেশ কিছু বিদেশি শ্রমিকও নিহত হন। এরপর ইসরায়েলে শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় এশিয়ার একটি দেশ। 1993 সালের শুরুর দিক থেকে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক আনা শুরু করে ইসরায়েল। এশিয়ার দেশ থাইল্যান্ড ছাড়াও চীন, ভারত, নেপাল, ফিলিপাইন, রোমানিয়া ও তুরস্ক থেকে ইসরায়েল শ্রমিক নিয়ে আসে। 2003 সাল নাগাদ ইসরায়েলের শ্রমবাজারের 10 ভাগই ছিল বিদেশি শ্রমিক। অন্য দেশ থেকে আনা এসব শ্রমিক মূলত ইসরায়েলের কৃষি ও নির্মাণ কাজে কাজ করে। এক হিসাবে দেখা গেছে দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের 24% কৃষিখাত এবং 60% নির্মাণ খাতে কাজ করে। গাজায় 8 মাস আগে শুরু হওয়া ইসরায়েলের অভিযানের কারণে বিদেশি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। এরপর বিভিন্ন দেশ ইসরায়েলের
শ্রমিক পাঠানো বন্ধ করে দেয়। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ডেরও নাম। সম্প্রতি গেল সোমবার থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে তারা আবারও ইসরায়েলে শ্রমিক পাঠাবে। থাই সরকার বলছে তারা বছরের শেষ নাগাদ ইসরায়েলে 10,000-এর বেশি শ্রমিক পাঠানোর টার্গেট নিয়েছে। গেল বছরের অক্টোবরে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগে ইসরায়েলে কৃষিখাতে প্রায় 30,000 থাই শ্রমিক কাজ করতেন। ইসরায়েলে বিদেশি শ্রমিকদের মধ্যে অন্যতম বড় গ্রুপ ছিল এটি, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর লড়াইয়ের মাঝে পরে 2023 সালের 7 অক্টোবর 39 জন থাই নিহত হয়। থাইল্যান্ড সরকারের হিসাব মতে এ সময় 32 জন থাই নাগরিককে জিম্মি করা হয়। তাদের মধ্যে এখনও 6 জন ফিলিস্তিনিদের যোদ্ধাদের হাতে জিম্মি আছে বলে মনে করা হয়। থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে স্থায়ী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি দেখভালে ইসরায়েলি সরকারের সহযোগিতা চেয়েছে সরকার। মঙ্গলবার ব্যাংককে থেকে প্রায় 100 শ্রমিকের একটি দল ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আরেকটি দল যাবে জুলাইয়ের শুরুতে। বহু থাই নাগরিক, বিশেষ করে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম্য এলাকা থেকে দলে দলে মানুষ ইসরায়েলে পাড়ি জমায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বেশি পারিশ্রমিক আর দেনা শোধের তাড়না থেকেই এমন বিপজ্জনক শ্রমবাজারে প্রবেশ করে থাই নাগরিকরা। ত্রাণ, চিকিৎসা, উদ্ধার কর্মীদের হত্যায় জড়িতদের জাতিসংঘের নিন্দা। ত্রাণ ও উদ্ধার কর্মীদের হত্যার অর্থ ইসরায়েল জার্মান নাৎসিদের চেয়েও নৃশংসতর। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গাজা উপত্যকায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের ও মানবিক সহায়তা জড়িত কর্মীদের উপর ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ প্রসঙ্গে বলেছে, এ ধরনের হত্যাযোগ্য স্বাস্থ্যকর্মীদের বন্দী করার ঘটনা গাজা উপত্যকার অধিবাসীদের জন্য অত্যন্ত ভয়ানক পরিণতি বয়ে আনছে। 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 500 জন মানবিক ত্রাণ ও উদ্ধার কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর আরও বলেছে, হাসপাতালগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো উপর ইসরায়েলি হামলা এইসব পরিকল্পিত হত্যাযোগ্য যুদ্ধ মানবিক আইনগুলো প্রকাশ্য লঙ্ঘন। সম্প্রতি মঙ্গলবার ভোরে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ডক্টরস উইদাউট বর্ডার্স এর কর্মী হিসেবে সক্রিয় ডাক্তার ফাদি আল ওয়াদায়া শহীদ হয়েছেন। ডক্টর উইদাউট বর্ডার্স ইসরায়েলের এই অপরাধের নিন্দা জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে এই সংস্থাটির 6ষ্ঠ সদস্য ইসরায়েলি হামলার প্রাণ হারালেন। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে। মজলুম ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই যুদ্ধে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের বেলফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিস্ফোরিত মাঝ আকাশেই। সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, তবে এ পরীক্ষায় সফল হতে পারেনি দেশটি। বুধবার 26 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, তবে তা উৎক্ষেপণের পর মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে একটি ময়লা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এ ঘটনার জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন বিমানবন্দর 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 5:30টার দিকে পিয়ংইয়ং এর কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিস্তারিত বিশ্লেষণ করেছে। দেশটির এক কর্মকর্তা বলেছেন, হাইপারসনিক বলে মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে, তবে উৎক্ষেপণের পর এটি প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়েছে। জাপানের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আছড়ে পড়েছে। বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার। বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে, তবে তা ব্যর্থ হয়েছে
এরই মধ্যে ব্যর্থ ওই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়াকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট লুইস আর্সি। এরপর তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বুধবার রাজধানী লাপাজে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করা হয়। সেনাবাহিনীর এই তৎপরতা নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সি। ইফতারের সময় বুধবার লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো চত্বরে জড়ো হতে থাকেন সেনা সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজানও ছিল। প্লাজা মুরিলো চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন রয়েছে। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করেছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া। তাকে ঘিরে ছিল সেনা সদস্য সহ 8টি ট্যাঙ্ক। এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চাই, সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। হাতে গোনা সেই একই 40 থেকে 50 জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। ঘটনার পরপরই হুয়ান হোসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আরসি। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেজকে। তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই আহ্বান জানান প্রেসিডেন্টও। এর কিছুক্ষণ পরেই প্লাজা মুরিলো চত্বর থেকে সেনা সদস্যরা ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায়। সেনাবাহিনীর অভিযান চলাকালে টেলিভিশনে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আরসি জনগণকে গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস জাতির প্রতি একই আহ্বান জানিয়ে বলেছেন, একটি অভ্যুত্থান ঘটছে। এদিকে হুয়ান হোসে সুনিয়াকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন জল্পনা মঙ্গলবার থেকে চলছিল। এর আগের দিন সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট মোরালেস যদি আবার 2025 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। বলিভিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম প্রেসিডেন্ট মোরালেস, বামপন্থী এই নেতা দেশটিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। সংবিধান সংশোধন করে 2019 সালে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টার পর তার সেই জনপ্রিয়তা ধস নামে। তিনি ওই নির্বাচনে জয় পেয়েছিলেন, তবে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেন। দেশ ছেড়ে পালাতেও হয়েছিল তাকে। পরে লুইস আর্সি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশে ফেরেন তিনি। বলিভিয়ার সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা দা সিলভা লিখেছেন, আমি গণতন্ত্র ভালোবাসি আর চাই পুরো লাতিন আমেরিকা গণতন্ত্র টিকে থাকুক। বলিভিয়ার যে কোনো ধরনের অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছি আমরা। এক্সরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলিভিয়ার সব পক্ষকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, বলিভিয়ার বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে দেশটিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।